আমার মনে হয় যে এখন যেভাবে কাজগুলো হচ্ছে আগের থেকে অনেক সাশ্রয়ে কবিরা করতে পারছে। আমার মনে হয় যে আগে যদি একটা মানে সিডি করতে হতো ওদের 30,000 থেকে 50,000-এর মতো কিন্তু খরচ হতো। হ্যাঁ, তো এখন সিডির যুগটা নেই, ইউটিউব ভিত্তিক সব কিছু হয়ে গেছে। তো ইউটিউবে কিন্তু ওরা একটা কবিতা যদি বের করতে চায় ওরা কিন্তু মানে 2 থেকে 5,000-এর মধ্যেই একটা কবিতা বের করে ফেলতে পারছে। এমনকি সব কিছু ভিডিও সহ ওরা বের করতে পারছে। তো সেই জন্য আমার মনে হয় আবার ইউটিউব কিন্তু অনেক ছড়িয়েও পড়ছে। সিডি যেরকম আমার বাসায় বাজছে আমি শুনছি, কিন্তু ইউটিউব কিন্তু সারা দুনিয়া দেখছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটাই বেশি লাভজনক কবিদের জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেবারু টিভির সাহিত্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আফসার নিজাম। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী ফাতিমা সুলতানা সুমি। সুমি আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুমি আপা একাধারে আবৃত্তি শিল্পী, কবি এবং দুই জায়গা থেকে তার পোর্টফোলিওটা খুব স্ট্রং। বাংলাদেশে নারী যে আবৃত্তি শিল্পী আছে তার মধ্যে সর্বোচ্চ কবিতার আবৃত্তি করেছেন সুমি আপা। সুমি আপা, আপনি এই মুকুটটা গ্রহণ করে আছেন, এটাতে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আবৃত্তিটা তো আমি একদম ছোটবেলা থেকে করি। তো এই আবৃত্তির জায়গা দিয়ে যে আমি এগিয়ে যাচ্ছি, কবিরা অবশ্যই আমার পাশে আছে, এজন্যই এগিয়ে যেতে পারছি। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আবৃত্তিটা আমি করে যেতে পারছি এখন পর্যন্ত। আবৃত্তিটা মানে অনেকে গান, নাচ, অন্যটা আপনি আবৃত্তি এটা অন্য যে কোনো শিল্প থেকে এই শিল্পটা একটু ভিন্ন। এই শিল্পটাকে কেন গ্রহণ করে নিলেন? আসলে আমি কিন্তু ছোটবেলা থেকে আবৃত্তি করি। শিশু একাডেমিতে আমি প্রশিক্ষণ নিয়েছি 15 বছর। আলকুনিয়া সবুর আমার শিক্ষক ছিলেন। তো তখন থেকে আবৃত্তিটা যেন আমার ভেতরে ঢুকে গেছে আর কি। সেভাবে তো আমি করেই গিয়েছি। তারপরে বিয়ের পর কিছুটা গ্যাপ হয়েছে, সবার যেরকম হয়, কিন্তু তারপর কিন্তু আমি আবারও আবৃত্তিটাকে শুরু করেছি। প্রথমে ফেসবুকের মাধ্যমে, তারপর তো আমি স্টুডিওতেই রেকর্ড করা শুরু করলাম। তো এখন 2017 থেকে একটা না আমি মানে আবৃত্তির সাথেই আছি। কতগুলো কবিতা আবৃত্তি করেছেন? এখন 2910টা। খুব শিগগিরই 3000 হবে হয়তো। 3000 আবৃত্তি করে ফেলেছেন। এতে আমরা বুঝতে পারছি যে আপনাকে মানুষের শ্রুতি জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি কি এই কবিতা যখন পাঠ করেন, কি ধরনের কবিতা আপনার আবৃত্তি করতে ভালো লাগে? আমার কাছে আসলে প্রেম, বিরহ, তারপর দেশাত্মবোধক কবিতাই বেশি ভালো লাগে। তারপর ধর্মীয় কবিতাও ভালো লাগে। কিন্তু আমি যেহেতু প্রফেশনালি আবৃত্তি করছি, আমাকে কিন্তু যে কোনো কবিতা দেয়া হচ্ছে আবৃত্তি করার জন্য। এবং আমি মনে করি যে কোনো কবিতা যদি আমি আবৃত্তি শিল্পী হিসাবে ফুটিয়ে তুলতে পারি সবার মাঝে, তাহলেই তো একজন প্রফেশনাল আবৃত্তি শিল্পী সার্থক। কারণ যেহেতু আমাকে কবিরা পছন্দ করেছে তাদের কবিতার জন্য, আমার অবশ্যই সেটা শ্রদ্ধা ভরে গ্রহণ করা উচিত। তো আমি সেভাবেই আমি করছি। আল্লাহর রহমতে গ্রহণযোগ্যতা পাচ্ছে কবিতাগুলো। আপনি কি মনে করেন যে সব কবিতা কি আবৃত্তিযোগ্য? এই যে আমি বললাম যে সব কবিতা আবৃত্তিযোগ্য হয়তো না, খুব বড় বড় শিল্পী যারা আছেন তারা কিন্তু রবীন্দ্র, নজরুল, জসিমউদ্দিন, যারা যারা বড় বড় কবিরা আছেন, শামসুর রহমান, ওনাদের কবিতা করে জনপ্রিয়। আমি কিন্তু যারা এখন লিখছে সমসাময়িক কবি, নবীন কবি যারা, এমনও হয়েছে যে হয়তো আজকেই উনি লেখা শুরু করেছেন, আজকে একটা কবিতা লিখে আমাকে দিল যে আপু আমি আজকেই প্রথম একটা কবিতা লিখেছি, আপনি আবৃত্তি করে দেন। তো আমি কিন্তু সেটাও আমি চেষ্টা করেছি নিজের মতো করে ফুটিয়ে তুলতে। কবি যা বলেছেন আমি ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করি যে কবির কথাটা সুন্দর করে প্রকাশ করার জন্য। একজন কবির সাথে একজন আবৃত্তিকারের সম্পর্কটা কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? না, অবশ্যই তো একটা মধুর সম্পর্ক হওয়া উচিত, সহযোগিতামূলক হওয়া উচিত। কারণ হচ্ছে যে কবি কবিতা লিখবেন, সেটাই তো আমরা আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করব, সেভাবেই তো আমরা পরিচিত হব। মানে কবি ছাড়া আমরা তো আসলে কিছুই না। একজন আবৃত্তি শিল্পী হতে হলে কি তাকে কবি হতে হয়? না, আমার মনে হয় না কবি হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কবিতা বুঝতে হবে, কবিতা বোঝার জায়গাটা তার থাকতে হবে। আমি একটু বিষয় বলি যে আবৃত্তির বেশিরভাগ কবিতা হলো ছন্দের জায়গাটা। অনেক গদ্য ছন্দের কবিতা হচ্ছে। আপনারটা কাছে কোনটা বেশি ফ্রুটফুল মনে হয়, নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করেন?
আমার কাছে আসলে দুই রকমের কবিতাই ভালো লাগে, দুটাই দুই রকমের সুন্দর আমার কাছে মনে হয় আর কি। মানে আমি এটা বলবো না যে ছন্দের কবিতাই ভালো বা গদ্য কবিতাই ভালো, এরকম না। আমি যেহেতু দুই ধরনের কবিতাই করি, আমার কাছে আসলে দুই ধরনের কবিতাই ভালো লাগে করতে, আবৃত্তি করতে। আপনি একটু আগে বললেন যে অনেকের কবিতা করেন, মানে শিশুতোষ কবিতা নিয়ে কোনো কাজ আছে কিনা আপনার? হ্যাঁ, শিশুতোষ কবিতা আছে আমার, বিশেষ করে ছড়া সাহিত্যটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন কবি আছেন রাখাল, হ্যাঁ, ওনার অনেকগুলো শিশুতোষ কবিতা আমি করেছি, ইউটিউবে আছে, পাওয়া যাবে। আপনি শিশুতোষ নিয়ে সামনে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে এই ধরনের শিশুতোষ ছড়া বা এই শিশুতোষ গদ্যগুলো নিয়ে আপনার কাজের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমার তো ইচ্ছা আছে সব ধরনের কবিতাই আবৃত্তি করতে। এখন কবিরা যদি মানে শিশুতোষ কবিতা আমাকে নিয়মিত করায়, আমি করবো, আমার কোনো তো আপত্তি নেই আসলে। এই জায়গায় একটা হলো যে একজন আবৃত্তি শিল্পী হয়ে উঠতে কি প্রয়োজন, যার মাধ্যমে সে আবৃত্তি শিল্পী হয়ে উঠতে পারে বা আবৃত্তিকার হয়ে উঠবে? অবশ্যই আমি এটা আমার ফেসবুক স্ট্যাটাসেও আমি শেয়ার করি বা সব জায়গাতেই বলি যে আবৃত্তিটা আসলে প্রশিক্ষণের বিকল্প নেই, শিখতে হবে। তারপরে অনেকে আছে যাদের উচ্চারণ ভালো, ওরা যদি একটা কবিতা পড়ে বা আবৃত্তি করার চেষ্টা করে, সেটা কিন্তু খুব একটা খারাপ লাগে না। কিন্তু অনেকে আছে যে উচ্চারণগত অনেক ত্রুটি আছে, তখন যখন একটা কবিতা আসলে পড়তে নেয়, মানে উচ্চারণগত কোনো সমস্যা থাকলে আসলে ওটা শুনতে শ্রুতিমধুর লাগে না আর কি। সেজন্য উচ্চারণের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তাহলে আপনি বলছেন একজন আবৃত্তি শিল্পীর প্রথম যে ক্যাটাগরিটা থাকা উচিত তার সেটা হলো সে শুদ্ধ উচ্চারণ। হ্যাঁ, কি বলে প্রমিত উচ্চারণও একটা বিষয়, শুদ্ধ উচ্চারণ এবং প্রমিত উচ্চারণের যে জায়গাটা আছে। আঞ্চলিক শব্দগুলোর উচ্চারণটা কি ধরনের হবে? প্রমিত স্টাইলে হবে নাকি ওই আঞ্চলিক টোনে হলে ভালো হয়? না না, যে কবিতাগুলো আঞ্চলিক ভাষায় লেখা, সেটা তো আমরা আবৃত্তি করার সময় আঞ্চলিক ভাষাতেই করব। যেমন আঞ্চলিক যদি মানে ময়মনসিংহের কিছু ভাষা আছে, হ্যাঁ, চিটাগাংয়ের ভাষায় যদি কোনো কবি লেখেন, সেটা তো ওই ভাষাতেই করতে হবে, আঞ্চলিক ভাষাতেই করতে হবে। কিন্তু আমি বলছি শুদ্ধ যে কবিতাগুলো, ও সেক্ষেত্রে যদি উচ্চারণ ভুল হয় তাহলে আসলে ওটা আসলে ঠিক আমি পাঠের পর্যায়েও ফেলতে পারি না আর কি, আমার মনে হয়। হ্যাঁ, পাঠ এবং আবৃত্তির মধ্যে তো অনেকটা কিছু পার্থক্য আছে, কিন্তু পাঠও আমার মনে হয় যে শুদ্ধ উচ্চারণটা খুব জরুরি। পাঠও শুদ্ধ উচ্চারণ জরুরি। একজন আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পীরা বেশ সম্মানী পেয়ে থাকে, পারিশ্রমিকের জায়গাটাকে। একজন আবৃত্তি শিল্পী কি সেভাবে পারিশ্রমিক পাচ্ছে কিনা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি তো সবচেয়ে বেশি আবৃত্তি করেছেন, হ্যাঁ, কবিতার। আমি তো প্রফেশনালি আবৃত্তি করছি, হয়তো সঙ্গীত শিল্পীদের মতো খুব বেশি স্যালারি আমাদের না, কিন্তু আবৃত্তি শিল্পীরও কিন্তু স্যালারি আছে যদি প্রফেশনালি ঠিক মতো করতে পারে। তো আমি তো প্রফেশনালি করছি, তো প্রায় 2017 থেকে একটানা করে যাচ্ছি, তো আমাদের তো সম্মানী দিয়েই করাচ্ছি আসলে। এটা কি আপনার যে আবৃত্তিগুলো করছেন কোনো হাউজের আন্ডারে না ব্যক্তিগত ভাবে? এটা আমাকে স্টুডিও থেকে আমার কণ্ঠে যে কবিতাগুলো বলা হয় সেভাবেই করা হয় আর কি। মানে স্টুডিও নিজেই প্রোভাইড করছে এগুলো? স্টুডিও না, আসলে এটা বিভিন্ন কবি আমার কণ্ঠের জন্য যে কবিতাগুলো দিচ্ছেন সেভাবে করা হচ্ছে আর কি। সেভাবে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে নিয়েছেন আর স্টুডিও খরচটা তারা নিয়ে নিয়েছে, এইভাবে হয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা, আবৃত্তির প্রশিক্ষণগুলো, হ্যাঁ, অনেক জায়গায় অনেকেই আবৃত্তি প্রশিক্ষণ দিয়ে থাকেন। এর মধ্যে আমাদের সবচেয়ে প্রভিনেন্ট যে শুদ্ধ উচ্চারণের যে অভিধান লিখেছেন নরেন বিশ্বাস, আপনি তো জানেন। হ্যাঁ, তার সাথে কোনো কি দেখা হয়েছিল বা? না, আমার দেখা হয়নি। আচ্ছা, ঠিক আছে, শুনেছি। আমি তার সরাসরি ছাত্র ছিলাম, নরেন বিশ্বাস স্যারের। হ্যাঁ, যে উচ্চারণ অভিধানটা যে লিখেছেন, হ্যাঁ, বাংলাদেশ এবং ভারতের, হ্যাঁ, দুই জায়গায় সে সমাদৃত। হ্যাঁ, একজন আবৃত্তি শিল্পী কি কি ধরনের প্রশিক্ষণ নিবে সে? না, আমি যেটা মানে যদি বড় হয়ে কেউ প্রশিক্ষণ নিতে চায় তাহলে তো কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। আর আমি যে শিখেছিলাম, আমি তো একদম শিশু একাডেমিতে শিখেছিলাম, একদম ছোটবেলায়। তো ও স্কুলের বাচ্চাদের যেভাবে শেখায় একটা একটা করে শব্দ ধরে ধরে ওভাবে করেই শেখানো হয়েছে আমাদেরকে। মানে এক একটা উচ্চারণ, এক একটা ছোট ছোট কবিতা
আমাদেরকে অনুশীলন করিয়েছে, একটা করে কবিতা এভাবে করে করানো হয়েছে। আর যারা মানে মনে করেন আমাদের স্টেজে এসে যদি কেউ চায় যে আবৃত্তি শিল্পী হতে হবে, তাহলে তো বড় বড় শিল্পীরা আছেন, অনেকে শেখান, ওখানেও কোর্স করে নিতে পারে। আমি একটা বিষয় বলি, যেমন একটা গান মানে গীতি কবিতাকে সুর দিয়ে তারপরে গাওয়া হয়, আর একটা কবিতাকে নির্মাণ করে তারপরে কি বলে আবৃত্তি করা হয়। আপনি নির্মাণটা কিভাবে করেন জানতে চাই, আবৃত্তি নির্মাণটা যেটা বলছি। বুঝেছি, একটা কবিতা আমি কিভাবে আবৃত্তিটা করি, নির্মাণটা করেন, তারপর সে আবৃত্তি করেন। আগে কবিতা আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে জায়গাটায় আমরা থামতাম, মানে আমাদের টিচার ওভাবে শিখিয়েছিলেন, আমরা পজ দিতাম, এই জায়গায় আমাদের থামতে হবে, পজ দিতাম। মানে দাড়ি যেখানে হচ্ছে থামবো ওখানে দাড়ি দিচ্ছি, যেখানে কিছু টেনে আনতে হবে সেখানে এইভাবে করে একটা ক্রস দিচ্ছি, এরকম আর কি। কিন্তু মানে বড় হওয়ার যখন প্রফেশনালি করা শুরু করলাম, একদিনে আমি 10টা 15টা করে কবিতা করছি, ওভাবে তো আর সম্ভব হয় না। কিন্তু আসলে করতে করতে হয়েছে আমি এখন বুঝে যাই যে কোন জায়গাটাতে আমার থামতে হবে, কোন জায়গাটায় আমার মানে একটু টেনে নিয়ে যেতে হবে, ওরকম আর কি বুঝে যায়। আসলে করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় ওইটা। আপনার এমন কোনো ঘটনা আছে যে এই কবিতাটা করতে গিয়ে আপনার সাথে কবির সাথে হেচিং হয়েছে, বা এরকম না আমি এরকম চাই, এরকম কোনো বিষয়ে কোনো ঘটনা আছে কিনা? না, এরকম না। তো অনেক কবি দেখা গেছে যে মানে শুধু ভয়েসের জন্য দিয়েছে, আমি হয়তো ভয়েস করে দিয়েছি, ওরা বাইরে থেকে অন্য মডেল দিয়ে ভিডিও করেছে, কিন্তু তারা হয়তো চাচ্ছে যে আমি করি, আমাকেই মডেল হিসেবে চাচ্ছে। তো তখন সেক্ষেত্রে আমার আবার করতে হয়েছে। হ্যাঁ, মানে এরকম খুব বেশি হ্যাচিং কিছু না। তো আমি ওটা খুশি, তারা যদি মনে করে যে তাদের কবিতার জন্য তারা আমাকে দেখতে চাচ্ছে, ওটা আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। এমন কোনো এই আবৃত্তি করতে এমন কাজে যেদিন দুঃখ হয়েছে, কান্না করতে হয়েছে, এরকম কোনো কোনো ঘটনা কি ঘটেছে? না না, আবৃত্তির ক্ষেত্রে আমার কখনো কান্না করতে হয় না, আমার বরং ভালো লেগেছে। কারণ আমার অনেক সময় অনেক ধরনের প্রবলেম তৈরি হয়, এইগুলো নিয়ে এরকম কোনো চিন্তা হয়েছে কিনা, এরকম বা রেকর্ড একটা করে ফেলছেন, এটা পুরোটা নষ্ট হয়ে গেল কারণ এটা ডিজিটাল মাধ্যম, তো এরকম পরে খুব কষ্ট হয়েছে, এরকম কোনো ঘটনা আছে? এরকম হয়েছে, মানে স্টুডিওতে এরকম 1-2বার হয়েছে, হয়তো আমি একটা রেকর্ড করে ফেলেছি, হয়তো কম্পিউটার নষ্ট হয়ে গেল, তখন আবার পরের সপ্তাহে গিয়ে আবার করতে হয়েছে এটা। তবে এটা আমার জন্য খুব একটা কষ্ট হয়েছে এরকম না, কারণ আবৃত্তিটা তো করতে আমি ভালোই বাসি, আরেকবার করলেও আমার কোনো কষ্ট হয়নি। আবৃত্তি করছেন, সাথে আপনি তো কিছু কবিতা লিখছেন, আমরা জানি সেটা। হ্যাঁ, সেই কবিতার থেকে কি আপনি আবৃত্তি আসছেন না আবৃত্তি থেকে কবিতায় গেলেন? আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখিও করতাম, আবৃত্তিও করতাম। আসলে কোনটা থেকে কোনটা ওটা আসলে আমি বলতে পারছি না। তবে আবৃত্তিটা আমি মানে প্রফেশনালি যেহেতু নিয়েছি, এটার চর্চাটা আমার বেশি। কোনো গল্প রেকর্ড করেছেন? গল্প না, গল্প রেকর্ড করা হয়নি, কিন্তু বিভিন্ন অ্যাড করা হয়েছে, মেহেদির অ্যাড করা হয়েছে। ওইটা তো আসলে আবৃত্তি শিল্পী হিসাবে না, ভয়েস আর্টিস্ট হিসাবে তখন দেয়া হয়েছে। মেহেদি, তারপরে তেল, এগুলো আর কি, বিভিন্ন স্কুলের বিজ্ঞাপন, এগুলোতে ভয়েস দেওয়া হয়েছে। আচ্ছা, ওই ভয়েস আর্টিস্টের সাথে এই আবৃত্তি শিল্পীর ফারাকটা কোথায়? ফারাক হচ্ছে যে আবৃত্তি শিল্পী শুধু আবৃত্তি করবে, শুধুই আবৃত্তি করছে, আর ভয়েস আর্টিস্ট যে উনি মানে সব ধরনেরই করবে, মানে কবিতাও করছে, বিজ্ঞাপনও করছে, যদি কোথাও ঘোষণার ব্যাপার হয় সেটাও করছে, উপস্থাপনা, হ্যাঁ, মানে ভয়েস সংক্রান্ত যত কিছু আছে সব কিছুই করছে। তো আমি আমাকে যদি ভয়েসের অন্য কাজও দেয়, আমি স্বাচ্ছন্দ্যেই করি, মূলত করছে আবৃত্তিটা আর কি। মূলত আবৃত্তি করছেন। আবৃত্তি করতে গিয়ে বাড়িতে কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা পরিবারের সাথে কোনো ধরনের এসেছে যে কেন আবৃত্তি করছে, এত সময় দিচ্ছে, এইসব বিষয় নিয়ে কোনো আছে কিনা? তা মানে আমার যে ফ্যামিলিটা, মানে বাবার বাড়ির কথা বলছি, আমরা সব ভাই বোনই কিন্তু মানে এগুলোর সাথে জড়িত, কালচারাল সাথে জড়িত। আমার আম্মু বাংলার প্রফেসর ছিলেন, উনি নিজেও আবৃত্তি করতেন। আর আমার ছোট ভাই মোমেন হাসনাইন, ও নতুন কুড়িতে 2বার পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে আবৃত্তিতে, গানে। তো এরকম পরিবেশ থেকে আসলে আমরা বড় হয়েছি, তো সেখানে কোনো প্রবলেম হয় নাই। আর বিয়ের পরে যেটা হয়, আসলে বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের একটু গ্যাপ হয়, তো সেটুক আমার বিরতি ছিল। তারপর যখন আমার মেয়ে মোটামুটি বড় হয়ে গেল, আমি কিন্তু আবার শুরু করলাম আর কি। তো বাসায় সেরকম প্রবলেম হলে আসলে করা যেত না এত কবিতা আর কি, এই আর কি। তো
আমার হাজব্যান্ডও যথেষ্ট হেল্পফুল। এই যে একটা সময় অ্যানালগ মাধ্যম ছিল, ডিজিটাল মাধ্যম, ফেসবুকে, এটার ফারাকটা কী? একটা সময় সিডি চলতো, হ্যাঁ, এই ফারাকটা কীভাবে দেখছেন আপনি? এটা আমি বলবো যে কবিদের জন্য ভালো, কবিরা বা যারা গান করাচ্ছেন ওদের জন্য ভালো। কারণ একটা সিডি যদি করতে হতো অনেক খরচের ব্যাপার ছিল, কিন্তু মানে 30-40 হাজার 50 হাজার করে কিন্তু লাগতো একটা সিডি যদি বের করতে চাইতো একটা কবিতার। তো আমার মনে হয় যে এখন যেভাবে কাজগুলো হচ্ছে আগের থেকে অনেক সাশ্রয়ে কবিরা করতে পারছে। আমার মনে হয় যে আগে যদি একটা মানে সিডি করতে হতো ওদের 30 হাজার থেকে 50 হাজারের মতো কিন্তু খরচ হতো। হ্যাঁ, তো এখন সিডির যুগটা নেই, ইউটিউব ভিত্তিক সব কিছু হয়ে গেছে। তো ইউটিউবে কিন্তু ওরা একটা কবিতা যদি বের করতে চায় ওরা কিন্তু মানে 2 থেকে 5 হাজারের মধ্যেই একটা কবিতা বের করে ফেলতে পারছে। এমনকি সব কিছু ভিডিও সহ ওরা বের করতে পারছে। তো সেই জন্য আমার মনে হয় আবার ইউটিউব কিন্তু অনেক ছড়িয়েও পড়ছে। সিডি যেরকম আমার বাসায় বাজছে আমি শুনছি, কিন্তু ইউটিউব কিন্তু সারা দুনিয়া দেখছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটাই বেশি লাভজনক কবিদের জন্য। একজন আবৃত্তি শিল্পী যদি তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল করতে চায়, সেটা কিভাবে সে করতে পারে? আমার ইউটিউব চ্যানেল সেভাবে আসলে করিনি। আমার হচ্ছে যে স্টুডিওতে আমি আবৃত্তি করি সেখান থেকে ছাড়া হয়। হ্যাঁ, কবিতাগুলো। আর ফেসবুক তো সবারই আছে, তো আমি যদি ফেসবুকে মানে আমার কবিতা ছাড়ি তো ভিউ হলো, বা আমার যারা ফ্রেন্ড সার্কেল তারা দেখতে পারলো, বা আমাকে যারা পছন্দ করে ওরা শেয়ার করলো, ওভাবেও ছড়িয়ে যায় আমার কবিতাগুলো, আবৃত্তিগুলো আর কি। এই যে একজন নতুন আবৃত্তি শিল্পী হতে চায়, আবৃত্তি শিল্পী যারা হতে চাবে, ওই যে আমি আগেও তো বললাম ভাইয়া, মানে শিখতে হবে, মানে আবৃত্তিটা শিখতে হবে। আর উচ্চারণের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। মানে উচ্চারণটা ভুল হলে, মানে একটা লাইনে অনেক সময় আমি দেখি যে অনেকে আবৃত্তি করার চেষ্টা করছে কিন্তু একটা লাইনে 2-3টা উচ্চারণ ভুল, তখন কিন্তু খুব দৃষ্টিকটু লাগে আর কি। মানে আবৃত্তি শিল্পী আসলে বললে তখন একটু খারাপ লাগে যে আসলে আবৃত্তি তো এটা না। তা আমি সাধারণত কোথাও কমেন্টস বা ওভাবে বলি না, যদি কোনোটা এরকম খারাপ হয় হয়তো অ্যাভয়েড করলাম। কিন্তু আমার মনে হয় যে আবৃত্তি শিল্পী এই নামটা নেয়ার আগে একটু পরিশ্রম করতে হবে, যে একটু শিখতে হবে, ভাষাগত দক্ষতাটা অর্জন করে তারপরে আবৃত্তিটাতে যাওয়া উচিত। ধন্যবাদ। আমরা আপনার সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম। আমাদের টেলিভিশনের যারা দর্শক আছে তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সেবারকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম আবৃত্তি শিল্পী ফাতেমা সুলতানা সুমির সাথে। তিনি আমাদের জানালেন তার শিল্পী হয়ে ওঠার গল্প, সাথে কিভাবে একজন আবৃত্তি শিল্পী তার জীবনকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেই কথা। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো শিল্পীর সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।